আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা এক সপ্তাহ পরে আবার ক্লাস নিয়ে হাজির হলাম। যেহেতু আমাদের বাংলাদেশে বন্যা পরিস্থিতি খারাপের দিকে ছিল, এখনো অবশ্য খারাপ, এখন যে খুব ভালো তাও না, কিন্তু তারপরেও কিছুটা উন্নতি হয়েছে। কিছুটা উন্নতি হওয়ার কারণে আমরা আবার ক্লাস শুরু করলাম। কারণ সারা বাংলাদেশে তো মানে 64টা জেলার মাত্র 11টা জেলায় বন্যা কবলিত হয়েছে। আর বাংলাদেশে আরো অনেকগুলা জেলা আছে। তো তারা যেন ক্লাসগুলো করতে পারে, তাদের পড়াশোনা যেন আটকে না থাকে, তাদের তাদের জন্য ক্লাসগুলো এখন শুরু করা হয়েছে। এবং কি ওখানেও যারা আছে তারাও অনেকে ক্লাস করতে পারতেছে, কারণ এখন নেট এখন তাদের ওই বিদ্যুৎ সংযোগ চালু হয়েছে কিছু কিছু জায়গায়। তো তারা যেহেতু ক্লাস করতে পারতেছে, যার কারণে ক্লাসটা এখনই শুরু করা হলো। কারণ আমাদের এসএসসি পরীক্ষার তো খুব বেশি টাইম নেই। সো তোমরা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা লাইভে আসছো তোমরা দ্রুত ক্লাসটা গ্রুপে শেয়ার করে দাও। তোমরা যারা লাইভে আসছো দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা যারা লাইভে আসছো দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। আর আজকে আমরা কমেন্টে খুব বেশি কথা বলবো না, কমেন্টে কেউ কোনো কথা বলবো না। কেউ কিছু বলতেছে দেখবা যে ক্লাসের মধ্যে কিছু ফালতু পোলাইবান আসবে। হ্যাঁ, এটা দুঃখজনক বিষয় যে তোমাদের এটা অনাকাঙ্ক্ষিত হয়ে গেছে। কিন্তু এখন তো এটা আমাদের কারো কোনো হাত নাই, এখন আমাদের তো কোনো হাত নাই, সারা বাংলাদেশের কারো তো কোনো হাত নেই যে এটা তোমাদের এখন চাইলেও আমরা পারবো না যে তোমাদের সবার দুঃখ একদম আগের মতো করে দিতে পারবো না। আমরা সারা বাংলাদেশ থেকে মানুষ চেষ্টা করতেছে কিছু হেল্প করার জন্য। কিন্তু এই হেল্পটা একদম সামান্য, কারণ তোমরা এখানে যারা আছে তাদের আল্লাহ অনেক কিছুই দিছিল, অনেক কিছুই আছে এখনো, তারপরেও তারা এখন ওইরকম পরিস্থিতির শিকার হয়ে কিছুটা সাহায্য তাদের নিতে হচ্ছে। যদিও আমরা চাইলেও সবকিছু সমাধান করতে পারবো না, ধীরে ধীরে আল্লাহ চাইলে সবকিছু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। খুব দ্রুতই আল্লাহ তাআলা সুন্দর দিনের ব্যবস্থা করে দিবে আমাদের। আচ্ছা, তোমরা ক্লাসটা সবাই শেয়ার করে দাও। আমি আমার আইডিতে ক্লাসটা শেয়ার দিয়ে নেই। গ্রুপগুলাতে তোমরা ক্লাসটা দিছো? সবগুলা গ্রুপে ক্লাস দেওয়া হয়েছে তোমাদের? তোমরা কেউ খুব বেশি কমেন্ট করবা না, এই কমেন্ট আমার কাছে খুব বিরক্ত লাগে যখন দেখি যে ক্লাসে বোঝার থেকে তোমরা এই কমেন্টের দিকে মনোযোগ বেশি দিতেছো। ক্লাসে তোমরা পড়াশোনার দিকে মনোযোগ দিবা বেশি, তারপরে কমেন্ট। তোমরা কমেন্টের দিকে মনোযোগ দিবা না আগে। তোমরা কমেন্ট করবাই না, মেন কথা হলো তোমাদের কমেন্ট করার প্রয়োজন নেই। ঠিক আছে, তোমাদের কমেন্ট করার তো প্রয়োজন নেই, তোমরা শুধু ক্লাসে মনোযোগী হবা। আমি ল্যাবটা শেয়ার করে এই ক্লাসটা শুরু করবো। আজকে আমরা 3টা টপিক নিয়ে আলোচনা করব, যে 3টা টপিক থেকে বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসে, এই 3টা টপিক নিয়ে আলোচনা করবো। একটা হলো আমাদের শক্তির নিত্যতা সূত্র, এটা দিয়ে অনেক ম্যাথ আসে বোর্ড পরীক্ষায়। আরেকটা হলো এইটাতেই সব থেকে বেশি ম্যাথ আসে। সো সর্বপ্রথম আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। তবু আমরা যেখানে শেষ করছিলাম গত ক্লাস, গত আমাদের প্রথম একটা ক্লাস হয়েছে ওদের, ওই ক্লাসটা আমরা যেখানে শেষ করছি সেখান থেকে আমরা ক্লাসটা শুরু করব। যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হবে। আলহামদুলিল্লাহ, আজকে সবগুলা গ্রুপে তোমরা এই লিঙ্কগুলো শেয়ার করে দিছো, আমি মাত্র একটা গ্রুপে শেয়ার করার সুযোগ পাইছি। যাই হোক, এটা আমার না করাটাই বেটার। হ্যাঁ, আসো। তো আমি সর্বপ্রথম আজকে আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা করব, কারণ আমরা পড়ছিলাম শক্তি দুই প্রকার। আমরা পড়ছিলাম কি? শক্তি দুই প্রকার, বা দুইভাবে ভাগ করা যায় শক্তিকে। শক্তি প্রধানত দুই প্রকার হয়। দুই প্রকারের মধ্যে একটা ছিল কি আমাদের বিভব শক্তি, বিভব শক্তি। আরেকটা ছিল আমাদের গতিশক্তি। তো গতিশক্তি নিয়ে সেদিন আমরা আলোচনা করছি যে কোনো বস্তু গতির কারণে যে শক্তি সঞ্চয় হয় সেটাকে বলবো আমরা গতিশক্তি। গতিশক্তি নিয়ে আমরা সেদিন অনেকটুকু আলোচনা করছি। তো তোমরা ক্লাসটা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করো, ক্লাসে উপস্থিতি তো আজকে একটু কম দেখা যাচ্ছে। আমাদের ক্লাসের উপস্থিতি তো আগে অনেক বেশি ছিল, বন্ধ যখন দিলাম তখনও তো ক্লাসের উপস্থিতি অনেক বেশি ছিল। তোমরা একটু মেনশন করো, যদি ক্লাসের উপস্থিতি কম হয় তো ফ্রি ক্লাস তো আর হবে না। এই বিষয়টা মাথায় রাখবো যে তোমাদের ফ্রি ক্লাস হবে যদি ক্লাসের উপস্থিতি বেশি হয় তাহলেই। তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করো, আমি পড়াই থাকি, তোমরা মেনশন করতে থাকো। দেখো,
একটা হলো বিভব শক্তি, একটা হলো গতিশক্তি। আমরা গতিশক্তি নিয়ে আলোচনা করছিলাম, কোনো বস্তু গতির কারণে তার মধ্যে যে শক্তির সঞ্চয় হয় সেটাকে বলবো আমরা গতিশক্তি। এখন আমরা পড়বো বিভব শক্তি। বিভব শক্তি কি? যখন একটা বস্তু স্থির অবস্থান থেকে তার অবস্থান মানে আদি যে তার অবস্থান থাকে, তার অবস্থা বা অবস্থান পরিবর্তন করার কারণে, তার অবস্থা বা অবস্থান পরিবর্তন করার কারণে নতুন একটা অবস্থায় নেওয়ার কারণে যে শক্তির সঞ্চয় হয়, বস্তুটার ভিতরে যে শক্তির সঞ্চয় হয় সেটাকে বলবো আমরা বিভব শক্তি। তার মানে বস্তু একটা অবস্থা থেকে অন্য একটা অবস্থায় নেওয়ার ফলে ওই বস্তুর ভিতরে একটা কাজ করার সামর্থ্য সৃষ্টি হবে, কাজ করার সামর্থ্য সৃষ্টি হবে। এই কাজ করার যে সামর্থ্য সৃষ্টি হলো এটাকেই বলবো আমরা বিভব শক্তি। বিশেষ করে দেখো, আমরা যখন হ্যাঁ, মোটামুটি সব জায়গায় স্বাভাবিক হয়েছে। এখন তোমরা প্লিজ কমেন্ট করো না, তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করো। আমাদের ক্লাসের স্টুডেন্ট সংখ্যা যেদিন আমরা লাস্ট ক্লাস নিয়েছি সেদিন আমাদের 40-50 ছিল, তো আজকে ক্লাসের স্টুডেন্ট সংখ্যা এত কম কেন? তোমরা যদি মেনশন করো তো আশা করি যে ক্লাসের স্টুডেন্ট সংখ্যা বাড়বে। দেখো দেখো আমরা যখন স্প্রিং দেখি এরকম ঝুলানো, যখন আমরা স্প্রিং দেখি, দেখো এরকম ঝুলানো যখন তুমি স্প্রিং দেখো, তো স্প্রিংটাকে তুমি যদি উপরের দিকে একটু চাপ দা ধরো, দেখো স্প্রিংটাকে তুমি যদি উপরের দিকে চাপ দা ধরো, এতটুকু চাপ দা ধরছো, তারপরে ছেড়ে দিলাও, তাহলে দেখবা কি স্প্রিংটা এইভাবে ঝুলতেছে, স্প্রিংটা এইভাবে দুলতেছে। তার মানে কি, আমরা বস্তুর অবস্থান এইখান থেকে এইখানে নিয়ে গেছিলাম, বিদায় বস্তু একটা কাজ করার সামর্থ্য পাইছে, বস্তু একটা কাজ করার সামর্থ্য পাইছে, বিদায় কি করতেছে, সে অবস্থানের পরিবর্তন করতেছে। এটাকে বলবো আমরা বিভব শক্তি। দেখো ধরো আমরা একটা বস্তুকে, ধরো এখানে আমাদের একটা মানে আমাদের মন করে একটা দেওয়াল আছে, মানে এটা আমাদের ওটা আমরা শক্তি নিত্যতা সূত্র মধ্যে যায় পড়াই, ওইটা আমরা শক্তি নিত্যতা সূত্রের মধ্যে যায় পড়াই। এখন আমরা জাস্ট বিভব শক্তির সংজ্ঞাটা মনে রাখি, যে বস্তু এক অবস্থান থেকে বস্তুর অবস্থানে পরিবর্তনের জন্য বস্তুর যে শক্তির সঞ্চয় হয় বা যে শক্তির উদ্ভব হয় তাকে বলবো আমরা বিভব শক্তি। আর বিভব শক্তিকে প্রকাশ করবো আমরা mgh দ্বারা। বিভব শক্তিকে লিখবো আমরা mgh। গতিশক্তি কি আমাদের ছিল? হাফ এম বি স্কোয়ার, হাফ এম, হ্যাঁ বি স্কোয়ার। হ্যাঁ, তোমরা মেনশন করার কারণে অনেক স্টুডেন্ট, এই 29 জন হয়ে গেছে। তোমরা বেশি বেশি মেনশন করো, দেখা যায় স্টুডেন্ট সংখ্যা বাড়ুক, ক্লাসের মনোযোগটা আরো ভালো হবে, আমার পড়াইতে মন চাবে, বেশি বেশি ফ্রি ক্লাস দিতে মন চাবে। দেখো তাহলে বিভব শক্তিকে, যখন একটা বস্তু তার অবস্থান পরিবর্তনের জন্য, যেটা স্প্রিংটা বুঝাইলাম, যে একটা স্প্রিংকে যদি আমি একটু মানে টেনে ছেড়ে দেই অথবা যদি চাপ দিয়ে ছেড়ে দেই, দেখবা যে স্প্রিংটা দুলতেছে, স্প্রিংটা দুলতেছে। স্প্রিং কি আগে দুলতো না? আগে কিন্তু দুলা অবস্থায় ছিল না, আমরা টেনে ছেড়ে দিচ্ছি বিধায় স্প্রিংটা দুলতেছে। আমরা স্প্রিংকে যদি একটা চাপ দিয়ে ছেড়ে দিই, তারপর দেখবে স্প্রিংটা আবার আগের অবস্থায় চলে আসছে। তো বস্তুর এই যে অবস্থানের পরিবর্তন হইলো, এই অবস্থান পরিবর্তন হওয়ার কারণে তার ভেতরে যে একটা কাজ করার সামর্থ্য সৃষ্টি হলো, এটাকে বলবো আমরা বিভব শক্তি। এটাকে বলবো আমরা কি? বিভব শক্তি। এখন দেখো আমরা এরপরে পড়বো শক্তির নিত্যতার সূত্র। শক্তির নিত্যতার সূত্র কি? দেখো পৃথিবী যখন সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা পৃথিবী যখন সৃষ্টি করছে, তখন পৃথিবীতে যে পরিমাণ শক্তি ছিল, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির সময় পৃথিবীতে যে পরিমাণ শক্তি ছিল, এখনো সেই পরিমাণ শক্তি আছে। দেখো আগে কিন্তু ফ্যান চলতো না, বাতি চলতো না, তাহলে কি আগে শক্তি কম ছিল? না, আগে যে পরিমাণ শক্তি ছিল পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত সেম পরিমাণ শক্তি থাকবে। হয়তো শক্তিটা রূপান্তর হয়ে অন্য অবস্থায় চলে যাবে, শক্তিটা রূপান্তর হয়ে অন্য অবস্থায় চলে যাবে। ঠিক আছে, দেখো আমাদের এখানে মানে বিদ্যুৎ শক্তি থেকে আমাদের কি হইতেছে, ধরো এই যে ফ্যান চলতেছে, বাতি চলতেছে, তারপরে আমরা বিদ্যুৎ দিয়ে এখন বর্তমানে গাড়ি চালাচ্ছি, তারপরে মানে আমাদের বায়ু শক্তিতে রূপান্তর করতেছি, তারপরে আমরা শব্দ শক্তিতে রূপান্তর করতেছি। দেখো একটা শক্তিকে যখন আমরা মানে রূপান্তর করে অন্য অবস্থায় নিতেছি, কিন্তু শক্তি কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা মানে শক্তির রূপান্তর হচ্ছে, শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাচ্ছে, কিন্তু শক্তি ফিক্সড আছে, শক্তি ফিক্সড আছে। দেখো আমি কারেন্ট থেকে যখন ফ্যানটা চালাইতেছি, তো ফ্যানও চলতেছে, এটাকে বায়ু সৃষ্টি হইতেছে, মানে বায়ু শক্তিতে তৈরি হইতেছে। তারপরে কি হইতেছে, এটা একটা শব্দ তৈরি করতেছে, তো এখানে একটা শব্দ শক্তি সৃষ্টি হইতেছে। তেমনি আমি যখন এটাকে বাতি জ্বালাইতেছি, দেখবা বাতি আলো দিতেছে, বাতি কি করতেছে, আমাদের আলো দিতেছে। আলো দেওয়ার পাশাপাশি বাতি কি করতেছে, একটা তাপ সৃষ্টি করতেছে। তো এই দেখো এই বিদ্যুৎ শক্তিটা আবার তাপ শক্তিতে রূপান্তর হইতেছে, বিদ্যুৎ শক্তিটা কি করতেছে, তাপ শক্তিতে রূপান্তরিত হইতেছে এবং কি আলোক শক্তিতে রূপান্তরিত হইতেছে। তেমনি প্রত্যেকটা শক্তি মানে একটা শক্তি ফিক্সড আছে, এই শক্তিটাই আমাদের বিভিন্ন অবস্থানে চলে গেছে। তো আমরা যদি বলি শক্তির নিত্যতার সূত্রটা কি, শক্তি অবিনশ্বর, মানে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, সৃষ্টি বা ধ্বংস নেই, শুধু শক্তি এক রূপ থেকে অন্য রূপে স্থানান্তরিত হয়।
এটাই বলবো আমরা কি শক্তির নিত্যতার সূত্র। এখন দেখো শক্তির নিত্যতার সূত্র থেকে আমাদের এমসিকিউ মানে সিকিউটা সব থেকে বেশি আসে, সেই সিকিউটা নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো একটা বস্তু আমাদের এখানে আছে, ধরো এখানে একটা বস্তু আছে, ধরো তোমার বাসা, এটা মনে করো তোমার বাসার, এটা একটা তোমার বাসার বিল্ডিং, মনে করো এটা তোমার বিল্ডিং। ধরো এখানে বিল্ডিংটাকে আমি তিনটা ভাগে ভাগ করলাম, বিল্ডিংটাকে আমি তিনটা ভাগে ভাগ করলাম, ধরো তিনতলা একটা বিল্ডিং তিন ভাবে ভাগ করছি। তো এটা কি আমাদের ভূমি, এটা কি ভূমি বা গ্রাউন্ড ফ্লোর বলি আমরা, এটাকে দোতলা বলি, এটাকে দুতলা বলি, তিনতলা বলি, এটা চারতলা বলি। ধরো চারতলার উপরে যখন আসি, তিনতলার উপরে যখন আসি আমরা, তখন ধরো এখানে একটা বস্তু আছে, ধরো এ ইকুয়াল টু 10 কেজি। দেখো 10 কেজি ওজনের একটা বস্তু এখানে আছে। বোঝার চেষ্টা করো, ক্লাসে মনোযোগ দাও, এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং কি দেখবা তুমি এই অধ্যায়ের সিকিউ যখন করতে যাবা, এই টপিক থেকেই সিকিউ সব থেকে বেশি। আর কোন টপিক থেকে এই অধ্যায়ে সিকিউ আসুক আর না আসুক, এই টপিক থেকে সিকিউ এই অধ্যায়ে সর্বোচ্চ। এবং কি বোর্ড পরীক্ষায় আমাদের যতগুলা বোর্ড আছে, 8-10টা বোর্ড আছে, সবগুলা বোর্ডের মধ্যে মিনিমাম 5 মানে মিনিমাম 8 মানে 7-8টা বোর্ডে এই টাইপের ম্যাথ আসবেই, 100% শিওর আসবে। তো এইটা একটু ভালো করে বুঝো। দেখো আমরা যত একটু আগে যে কথাটা বললাম যে শক্তি অবিনশ্বর, এটার সৃষ্টি বা ধ্বংস নেই। তো তাহলে বস্তুটা এই অবস্থায় যে পরিমাণ শক্তি নিয়ে থাকবে, এই অবস্থায় বস্তুটা সেই পরিমাণ শক্তি নিয়ে থাকবে, এই অবস্থায় বস্তুটা সেই পরিমাণ শক্তি নিয়ে থাকবে, এই অবস্থায় বস্তুটা সেম পরিমাণ শক্তি নিয়ে থাকবে। তার মানে এই অবস্থায় বস্তুর ভিতরে যে পরিমাণ শক্তি আছে, এই অবস্থায় বস্তুর ভিতরে মোট পরিমাণ শক্তি সমান হবে, এই অবস্থায় বস্তুর ভিতরে মোট পরিমাণ শক্তি সমান হবে, এই অবস্থায় বস্তুর ভিতরে মোট পরিমাণ শক্তি সমান হবে। যেটা আমরা বলতে পারি যে আমি একটা কারেন্ট মানে বাতিকে চালানোর জন্য আমি কিছু পরিমাণ শক্তি দিছি, তো এই শক্তিটা রূপান্তর হয়ে কিছু অপচয় হইতেছে, অপচয় হয়ে যে মানে ওটা বের হয়ে গেছে কোনো ভাবে, একটা শক্তি হইতেছে, আর একটা তাপ তৈরি করতেছে, একটা আলো তৈরি করতেছে। তাহলে দেখো এটা তিনটা ভাগে ভাগ হয়েছে মোট, তো তিনটা পরিমাণ সমান হবে, তিনটার পরিমাণ তুমি যত পরিমাণ শক্তি এখানে দিছো সেম হবে। তাহলে আমি ধরো এই বস্তুটা, এটা বিভব শক্তির, এখানে বিভব শক্তি এবং গতিশক্তি দুইটাই কাজ করবে। দেখো এইখান থেকে যখন বস্তুটা নিচের দিকে ছেড়ে দিচ্ছ, ধরো 10 কেজি একটা বস্তু তুমি এইখান থেকে নিচের দিকে ছেড়ে দিছো, 10 কেজি একটা বস্তুকে তুমি কি করছো, এই বিন্দু থেকে নিচের দিকে ছেড়ে দিছো। যখন যখন এই বস্তুটা এখানে ছিল, তখন কি এই বস্তুর ভিতরে কোনো গতিশক্তি আছে আমাদের? তখন কি এই বস্তুর ভিতরে কোনো বেগ আছে? না। তখন এইখানে থেকে আমি কি কি পাইতেছি বস্তুর, এম ইকুয়াল টু 10 কেজি, ভি ইকুয়াল টু মানে ইউ ইকুয়াল টু 0, ইউ ইকুয়াল টু 0। আর তাহলে এইখান থেকে আমরা দেখো দুইটা শক্তি পাইতেছি, একটা কি আমাদের, একটা হলো আমাদের গতিশক্তি, একটা গতিশক্তি। তো গতিশক্তিটা কত আসতেছে আমাদের, হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার। স্যার আমি একটা জিনিস বুঝি না, হ্যাঁ তোমার কোশ্চেন করে রাখো, আমি তোমরা কোশ্চেন করে রাখবা, এক্সট্রা কোনো কমেন্ট করবা না, তোমরা কেউ কোনো এক্সট্রা কমেন্ট করবে না, কোশ্চেন করে রাখবা, কোশ্চেন করে রাখলে আমি দেখতেই পারবো। কিন্তু তোমরা যদি সবাই কথা বলো তাহলে কোশ্চেন গুলো অনেক উপরে চলে যাবে, আমি দেখতে পারবো না। তোমরা সবাই কোশ্চেন করে রাখতে পারো, সমস্যা নাই। এইদিকে দেখো, তো এখানে আমাদের কি আসতেছে, গতিশক্তি এবং বিভব শক্তি। তো গতিশক্তি এখানে কি, এখানে কোনো বেগ ছিল না, তাহলে কি এখানে কোনো গতিশক্তি থাকবে না, তার মানে হাফ গুণন 10 গুণন বির মান 0 স্কোয়ার ইকুয়াল টু আসতেছে কত, 0। তো এ বিন্দুর জন্য আমার কোনো গতিশক্তি নেই, এই বিন্দুর জন্য আমার কোনো গতিশক্তি নেই, এটা সর্বোচ্চ উচ্চতায় আছে কিন্তু বেগ নেই, তার মানে এটার জন্য কোনো গতিশক্তি নেই। তারপর দেখো এই বিন্দুর জন্য বিভব শক্তি কত, বিভব শক্তি, বিভব শক্তি কি এমজিএইচ, এমজিএইচ। ধরো আমার এই বস্তুটা 10, 20, 30 মিটার উচ্চতায় আছে, আমি ধরলাম এই বস্তুটা 30 মিটার উচ্চতায় আছে, মানে এইখান থেকে এইটুকুর দূরত্ব ধরলাম আমি এইচ ইকুয়াল টু 30। বস্তুটা কত মিটার উচ্চতায় আছে, 30 মিটার উচ্চতায় আছে। জি এর মান কত, 9.8, জি এর মান কত, 9.8। তো এইখান থেকে দেখো বিভব শক্তি পাইতেছি কত, 10 গুণন 9.8 গুণন 30। দেখো তো টোটাল কত আসতেছে, থাকবে স্যার সি বিন্দুতে কি বস্তুর ওজন কি একটু একই থাকবে? হ্যাঁ আমরা এটাই বের করে দেখাবো যে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, প্রত্যেক বস্তুতে শক্তি সমান পরিমাণ থাকবে, মোট শক্তি প্রত্যেক বিন্দুতে সমান পরিমাণ থাকবে। আমি এটা দ্বারা তোমার ম্যাথ করে বুঝাইতেছি কি কারণে, তোমার এই টাইপের ম্যাথ আসবে। তুমি যে সংজ্ঞা পড়লাও, সংজ্ঞা তো মানে সংজ্ঞা জাস্ট আসবে ক নাম্বারে, কিন্তু এটাতে আসবে ম্যাথ,
এক না, একের অধিক আসবে। আমি একের অধিক ম্যাথ তোমাকে বুঝাই, মানে একটা ম্যাথ বুঝাই তোমাদের দেখাই দিব যে কিভাবে শক্তি সব জায়গায় সমান থাকে। আমি যে কথাটা বললাম যে আমি বিদ্যুৎ দিয়ে আমি কারেন্ট মানে বাতি জ্বালাইতেছি, তো আমি যে পরিমাণ বিদ্যুৎ শক্তি এই বাতি জ্বালানোর জন্য ইউজ করতেছি সব কিন্তু আলোক শক্তি দিতেছে না আমাকে, কিছু আমাকে তাপ শক্তি দিতেছে, কিছু অন্য শক্তিতে রূপান্তরিত হইতেছে এইখান থেকে। তো এইখান থেকেও কি করবে, এইখান থেকে আমাদের শক্তি যখন আসবে, তো এই পরিমাণ দেখো এখানে বিভব শক্তি সর্বোচ্চ, বিভব শক্তি সর্বোচ্চ, এটা ক্যালকুলেশন করলে কত আসে একটু ক্যালকুলেশন করো। 9 8 গুণন 30 আস্তে আস্তে 2940, কত 2940। তাহলে এই বিন্দুর মোট শক্তি কত দেখো, এই বিন্দুর জন্য মোট শক্তি কত আমাদের, এই বিন্দুর জন্য, এই বিন্দুর জন্য মোট শক্তি কত, এই বিন্দুর জন্য মোট শক্তি আসতেছে আমাদের, দেখো এই দুইটা যোগ করবা, তাহলে গতি শক্তি আর বিভব শক্তি যোগ করলে এই বিন্দুর জন্য মোট শক্তি আসলো 0 প্লাস 2940 জুল ইকুয়াল টু 2940 জুল। এটা কোন বিন্দুর জন্য আসলো, এই বিন্দুর জন্য। এখন দেখো আমাদের এই বস্তুটাকে যখন এখান থেকে ছেড়ে দিব, বস্তুটাকে যখন আমি এখান থেকে ছেড়ে দিব, বস্তুটা কি হবে, অবশ্যই একটা বেগ বৃদ্ধি পাবে। তুমি যখন একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দাও, বস্তুটা একটা বেগ নিয়ে নিচের দিকে পড়বে না, বস্তুটা একটা বেগ নিয়ে নিচের দিকে পড়বে। যখন এইখান থেকে তুমি বস্তুটাকে ছেড়ে দিবা, আমি আবার বুঝাবো, তোমার সম্পূর্ণ কোশ্চেনটা শেষ করতে দাও। এই লামিয়া আক্তার, আমি সম্পূর্ণ কোশ্চেনটা শেষ করতে দাও, আগে সম্পূর্ণ কোশ্চেনটা শেষ করতে দাও, তুমি এমনি বুঝবা। সবগুলোর মধ্যে বিভব শক্তি এবং গতি শক্তি দুইটা টপিক নিয়ে আলোচনা করব। সবগুলোর মধ্যে যখন আমি টপিকগুলো নিয়ে আলোচনা করব, তোমার ভিতরে যে মনের ভিতরে কোশ্চেনগুলো থাকবে সেগুলো অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। দেখো এই বিন্দু থেকে আমি যখন বস্তুটাকে ভূমির দিকে ছেড়ে দিলাম, তখন বস্তুটা একটা বেগ লাভ করবে। এখন এখানে কোনো বেগ দেওয়া নেই, তো আমি বললাম যে এখানে 30 মিটার ছিল, সম্পূর্ণ সমান সমান আছে, এখানে 10 মিটার আছে, এখানে 10 মিটার আছে, এখানে 10 আছে। তো যদি তাই থাকে তাহলে এর থেকে বি এর জন্য তুমি দূরত্ব পাইছো, দূরত্ব মানে কি, এইচ এর মান পাইছো না। বস্তুটা যখন এইখান থেকে এখানে আসতেছে তার জন্য তুমি কি পাইছো, এইচ এর মান পাইছো। এখন তো তোমার গতি শক্তি যখন আসবে তখন তো তোমার লাগবে বির মান। দেখো তোমার যখন এটা সৃজনশীল, ভাই তুমি এটা বুঝো, আমি সৃজনশীল করাই আর এটা করাই সেম কথা। তুমি এই ম্যাথটা বুঝো, এই ম্যাথটা বুঝো আগে। আমি তোমাকে এখন শক্তির নিত্যতার টপিকটা আগে মেন কথা বুঝাই নেই, শক্তির নিত্যতার টপিকটা তোমাকে বুঝাই। আমি সৃজনশীল করাবো, সবই পড়াবো তোমাদের, কোনো কিছুই বাদ থাকবে না। তোমরা প্লিজ কমেন্ট করা একটু, কমেন্ট একটু বন্ধ রেখে ক্লাসটায় মনোযোগ দাও। তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা কমেন্ট বন্ধ রেখে ক্লাসের দিকে মনোযোগ দাও। হ্যাঁ, বস্তুটা উপরে শূন্য স্থির ছিল, যার কারণে আদিবেগ শূন্য ছিল। এদিকে দেখো, তাহলে এখন বস্তুটাকে যখন এখান থেকে ছেড়ে দিতেছি তখন বস্তুটা একটা বেগ লাভ করবে, কিন্তু আমাদের বেগ দেওয়া নাই। যদি বেগ নাও দেওয়া থাকে, এখানে দেখো কিছু জিনিস দেওয়া আছে, এটা কার মান, ত্বরণ না, জি মূলত ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। এটা আমাদের এই উচ্চতার ক্ষেত্রে কোনো উচ্চ বস্তু থেকে যখন নিচে পড়বে বা নিচের থেকে যখন উপরে যাবে, তখন ত্বরণের মান ফিক্সড, জি এর মান যদি উল্লেখ থাকে তো উল্লেখ থাকবে, যদি উল্লেখ না থাকে তাহলে জি এর মানটাই আমাদের ত্বরণের মান, জি এর মানটাই আমাদের কি, ত্বরণের মান। তো এখানে ত্বরণ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, দূরত্ব কি, দূরত্ব আমি কি শিখছিলাম, দূরত্ব আমি এইটুকুর দূরত্ব কি এস বা এইচ, আমি যাই বলি না কেন এইটুকুর জন্য আমি এস ইউজ করলাম, এস ইকুয়াল টু 10 মিটার। তো দেখো তুমি ত্বরণ পাইতেছো, দূরত্ব পাইতেছো, আদিবেগ পাইতেছো, এই আদিবেগ শূন্য, আদিবেগ শূন্য, তারপরে বস্তুর ভর পাইতেছো। তো তুমি এখন বেগ নির্ণয়ের জন্য আমাদের কতগুলো সূত্র ছিল, ভি ইকুয়াল টু ভি এস ইকুয়াল টু ভিটি। তো আমি এটা দ্বারা বেগ নির্ণয় করতে পারি, এস ইকুয়াল টু ভিটি, আমি এটা দ্বারা বেগ নির্ণয় করতে পারি। আমি এটা বেগ নির্ণয় করতে পারবো না, এটা দ্বারা কখন বেগ নির্ণয় করতে পারবো, যখন বস্তুটা সমান বেগ থাকবে সব জায়গায়, মানে সমবেগে চলবে। কিন্তু এটা তো সমবেগে ছিল না, এখানে বস্তুটা স্থির ছিল, তো এটা এই সূত্র দ্বারা বেগ নির্ণয় সম্ভব না। আর একটা আমি ভি ইকুয়াল টু কি জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। আমরা এটা দ্বারাও আমি বেগ নির্ণয় করতে পারবো না এখানে, কারণ কি আমাদের সময় দেওয়া নাই। যদি আমাদের বলতো এর থেকে বিতে আসতে সময় লাগছে 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 15 সেকেন্ড, তখন আমি এই সূত্রে অ্যাপ্লাই করতাম। এখন কিন্তু আমি চাইলে এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না। আমার কথাগুলো বোঝার চেষ্টা করো ভাইয়ারা, এবং কাজে লাগবে আশা করি।
তোমরা যদি কমেন্টে মনোযোগ দাও, অন্যের কারো কমেন্ট দেখো, তাহলে কিন্তু কাজে আসবে না। আমি তোমাদের বারবার বলতেছি তোমরা কমেন্টে মনোযোগ না দিয়ে আমার ক্লাসে মনোযোগ দাও। তুমি বুঝো কে কি বললো, এদিকে তোমার মনোযোগ দেওয়ার দরকার নাই, তুমি একটু বোঝার চেষ্টা করো। যদি আমাদের বলতো এর থেকে বিতে আসতে বস্তুটা সময় লাগছে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, তখন আমি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি এই সূত্র অ্যাপ্লাই করতাম। এখানে কি আমাদের সময় চাইছে, সময় দেওয়া আছে না, তো আমি এখন ভি নির্ণয়ের জন্য এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। এখন ভি ইকুয়াল টু ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, মানে এ জায়গায় আমি জি দিব, কারণ এখানে আমাদের অভিকর্ষ ত্বরণ জি, এস এর জায়গায় এইচ দিব, মূলত দূরত্বটাকে। দেখো এই সূত্র তুমি জানো, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন দেখো তো এইখানে এই সূত্রটার জন্য যা যা জানো তুমি, এই সূত্রগুলোর জন্য এখানে দেওয়া আছে এই জিনিসগুলো। এই দেখো ইউ এর মান দেওয়া আছে 0, ইউ এর মান দেওয়া আছে 0 প্লাস সূত্রের জন্য জানো 2, জির জন্য কত, এই দেখো জির মান, ত্বরণের মান বা এর মান 9.8, উচ্চতা কত, মানে এটা বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে এখানে এস, বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে এস, কত মিটার, কতটুকু দূরত্ব 10, কতটুকু দূরত্ব 10 মিটার দূরত্ব অতিক্রম করছে, 10 মিটার দূরত্ব অতিক্রম করছে। তো আমি এখান থেকে এদিকে দেখো, তো এখান থেকে আমি এটাকে রুট করবো না, আমি এটাকে রুট করবো না, জাস্ট যে মান পাইছে এই মানই রাখবো, কারণ গতিশক্তির মধ্যে অলরেডি বি স্কোয়ারের মানই চাইছে আমাদের, গতিশক্তির মধ্যে আমাদের কার মান চাইছে, বি স্কোয়ারের মান চাই, যার কারণে আমি এটাকে রুট করবো না। তো এইখানে দেখো তাহলে এটা যদি গুণ করলে কত আসে, দেখো তো এটাকে গুণ, তো আমাদের এখানে দেখো তাহলে এটুকু পাইতেছি কি, তো বি স্কোয়ার ইকুয়াল টু, তো এটার উপরে কি আসলো, রুট করে দিতে হবে, রুট না করে আমি এটাই রাখবো। এটা আসতেছে কি আমাদের বি স্কোয়ারের মান, এটা আসতেছে কি বি স্কোয়ারের মান, এটা আসতেছে কার মান, বি স্কোয়ারের মান 196। তো এখন দেখো এই বি বিন্দুর জন্য, বি বিন্দুর জন্য যদি আমি গতিশক্তি বের করি, বি বিন্দুর জন্য গতিশক্তি ইকুয়াল টু হাফ এম এর মান কত, দেখো আমি একদম ডাইরেক্ট মান বসাই দিব, 10 গুণন এই যে বি স্কোয়ারের মান কত 196, 196, হ্যাঁ গুণ করো তো, গুণ করে দেখো কত আসে, এইটুকু গুণ করে কত আসে এটা একটু বলো। আর এটার জন্য বিভব শক্তি, দেখো বি বিন্দুর জন্য বিভব শক্তি, এখন বি বিন্দুর জন্য যখন বিভব শক্তি বের করবা, তখন কিন্তু বস্তুটা কতটুকু উচ্চতায় আছে, দেখো বস্তুটা কতটুকু উচ্চতায় আছে এটা লাগবে আমাদের, বস্তুটা কতটুকু উচ্চতায় আছে এটা লাগবে। তো এখন কিন্তু আমরা এই 30 মিটার থেকে 10 মিটার মূলত বাদ দিব, তো এখানে থাকবে কত মিটার, বস্তুটা কত মিটার উচ্চতায় আছে 20 মিটার। আমরা এখানে কিন্তু অনেকে ভুল করি 10 মিটার দিয়ে দিই, যে বস্তুটা এখান থেকে 10 মিটার নিচে নামছে, হয়তো এইচ এর মান 10 হবে না, এখানে এইচ এর মান হবে হলো টোটাল দূরত্ব, মানে ভূমি থেকে বস্তুটা কতটুকু উচ্চতায় আছে এই দূরত্ব হবে। তাহলে বিভব শক্তি দেখো, বিভব শক্তি কি এম জি এইচ, তো এম এর মান কত 10 গুণন 9.8 গুণন 20, দেখো তো কত আসে, না না সমস্যা নাই, বি স্কোয়ার থেকে বি এর মান বের করলে সমস্যা নেই, বি স্কোয়ার থেকে বি এর মান বের করলে সমস্যা নেই। দেখো আমাদের অঙ্ক কি মিলছে, বি স্কোয়ার হাফ এম বি স্কোয়ার, এটার মান তো এটাই আসতেছে, বিভব শক্তির মান কি আসতেছে আমাদের, দেখি তো 20 গুণন 10
আসতেছে 200 গুণন 9.8 1960। তো আমাদের এইখানে কি হাফ এম বি স্কোয়ারের মান কি আমরা কোথাও ভুল করলাম? দাঁড়াও তো দেখি আমাদের অঙ্ক গতি শক্তি মিলতেছে না কি জন্য। হাফ এম বি স্কোয়ার 0 mg h ইকুয়াল টু আসলো, এই মানটা কি ঠিক ছিল আমাদের? টোটাল দূরত্ব তো আমরা লিখছি কত, এটুকু দেখো তো 2gh বি স্কোয়ার ইকুয়াল টু আসতেছে 2gh 98 গুণ 196 এটুকু ঠিক শেষে। ও সরি, এটুকুরে গুণ করে কত আসছে দেখো তো মিলছে নাকি? এটা গুণ করে কত আসছে 980। দেখো 980, এইটুকু আসতেছে কত? এইটুকু আসতেছে আমাদের 1960, আর এইটুকু আসছে কত আমাদের 980। তো তাহলে টোটালটা গুণ করলে কত আসতেছে দেখো তো, টোটালটা যোগ করলে কত আসতেছে? এই দেখো এখন আমরা কি করব, এই বিন্দুর জন্য এই বিভব শক্তি আর গতি শক্তি যোগ করব, কারণ এই শক্তিটা মানে এই বিন্দুতে আসার পরে বস্তুটার শক্তি দুইটা শক্তিতে ভাগ হয়ে গেছে, একটা হয়েছে গতি শক্তি, একটা হয়েছে বিভব শক্তি। যেমন আমি বিদ্যুৎ দিছি হলো বাতি জ্বালানোর জন্য, মানে আলো উৎপাদন করার জন্য, কিন্তু এখানে তাপ উৎপন্ন হইতেছে, কিন্তু এখানে কি উৎপন্ন হইতেছে? তাপ উৎপন্ন হইতেছে। তো এখানে কি হইতেছে, এই শক্তিটা কি হয়েছে গতি শক্তিতেও চলে গেছে, বিভব শক্তিতেও চলে গেছে। তার মানে এখানে কি হয়েছে, আমাদের টোটাল শক্তিটা দুইটা ভাগে ভাগ হয়েছে। এখন দুইটা শক্তি আমি যোগ করব, তাহলে 960 প্লাস কত 1960 প্লাস 980 ইকুয়াল টু আসতে দেখো 2924। তাহলে এই বিন্দুর মোট শক্তি, তাহলে বি বিন্দুর জন্য মোট শক্তি পাইতেছি কত? মোট পাইতেছি আমি 2940। দেখো 2940 দেখো তো মিলছে কিনা? এই প্রথম বস্তুর জন্য গতি মানে মোট শক্তি যা ছিল 2940, বি বিন্দুর জন্য মোট শক্তি 2940, মিলছে? মিলছে আমাদের? মিলছে সবার? এখন আমরা সি বিন্দুর জন্য বের করব। এখন আমরা কি করব, সি বিন্দুর জন্য বের করব। দেখো সি বিন্দুর জন্য বিভব শক্তি বের করব সর্বপ্রথম, সি বিন্দুর জন্য গতি শক্তি বা বিভব শক্তি বের করি। এখন বিভব শক্তি যখন বের করতে যাব তখন কিন্তু আমাদের এইচ এর মান 20 না, এইচ এর মান টোটালটা 10। এইচ এর মান কত? 10, কারণ বস্তুটা এখন 10 মিটার উচ্চতায় আছে। তো সি বিন্দুর জন্য বিভব শক্তি কত হবে? mgh, mgh ইকুয়াল টু 10 গুণন 9.8 গুণন 10। তাহলে কত আসতেছে দেখো, এটার জন্য বিভব শক্তিটা তোমরা লেখা রাখো। আর এখন এইটার জন্য আমরা কি করব, গতি শক্তি বের করব। এটার জন্য গতি শক্তি বের করার ক্ষেত্রে আমরা সেম সূত্র অ্যাপ্লাই করব। জাস্ট এইচ এর জায়গায় এখন বস্তুটা কত মিটার নিচে নামছে দেখো তো, এ বিন্দু থেকে তুমি যদি চিন্তা করো বস্তুটা কত মিটার নিচে নামছে, টোটাল 10 10 20 মিটার নিচে নামছে না? বস্তুটা এখন এ বিন্দু থেকে কত মিটার নিচে নামছে? 10 10 20 মিটার। বস্তুটা এ বিন্দু থেকে কত মিটার নিচে নামছে? এখানে 10 এখানে 10 20 মিটার। তো আমি এখানে দেখো এই সূত্র অ্যাপ্লাই হবে না, এই সূত্র অ্যাপ্লাই হবে না, এই সূত্রটা অ্যাপ্লাই হবে। তো আমি এখানে কি করব এখন, এই যে সি বিন্দুর জন্য, সি বিন্দুর জন্য কি বের করব? সি বিন্দুর জন্য বেগ, সি বিন্দুর জন্য বেগ এখানে বের করি। সি বিন্দুর জন্য, সি বিন্দুর জন্য বেগ, সি এর জন্য বা সি বিন্দুর জন্য লিখি, বিন্দুর জন্য বেগ ভি ইকুয়াল টু কি, বি স্কয়ার ইকুয়াল টু কি আমাদের 0 স্কয়ার প্লাস 2 গুণন 9.8 গুণন কত, টোটালটার দূরত্ব কত 20, টোটালটার দূরত্ব 20। ক্যালকুলেশন করো দেখো তো কত আসে, 960 এর সাথে আমি টোটালটা মানে এটা গুণ করো, টোটালটা গুণ করো। সমস্যা নাই, তুমি যদি এখানে বি স্কয়ারকে ভাঙায় রুট করে নেও তাহলে সমস্যা নাই, আমি তো বলিনি এই সমস্যা আছে, তুমি সব নিতে পারো। কিন্তু আমি এখানে যেহেতু বি স্কয়ারের মান চাইছি যার কারণে মানটা এমনি রাখছি। কত আসতেছে, এইটুকু কত আসছে, এইটুকু কত আসছে আমাদের 320, 392 সরি 392 ম্যাথটা করার পরে তোমাদের বুঝাবো যে শক্তি সংরক্ষিত সব জায়গায় জন্য শক্তি সংরক্ষিত। সি বিন্দুর জন্য পাইলাম তুমি ভি পাইলাম, ভি স্কয়ার পাইলাম এত। এখন এই বিন্দুর জন্য গতিশক্তি কত হবে, হাফ এম বি স্কয়ার, এখানে হাফ এম এর মান কত 10, বি স্কয়ারের মান কত, বি স্কয়ারের মান কত পাইছো গুণন 392।
হ্যাঁ, গুণ করে দেখো তো কত আসে, গুণ করে দেখো কত আসে, এটার জন্য কত আসে এটাও বইলো, সবগুলা বলো, আমিও ক্যালকুলেশন করে দেখি। এটার জন্য আসছে আমাদের 10 10 গুণ করলে 100, 100 গুণন 9.8 আসছিল আমাদের 980 জুল। এটার জন্য আসতেছে আমাদের 392 গুণন 10 না, 10 না দিয়ে 5 দিয়ে দিই, তাই তো হয়ে যায় 5। তাহলে ইকুয়ালটু, সরি আমি যোগ দিছি, 392 গুণন 5 ইকুয়ালটু আসতেছে 1960। এটার ক্ষেত্রে 1960 আসে। দেখো এই বিন্দুর জন্য 1960 আসলো, আমাদের কি হয়েছে এটা 1960 আসলো এখানেও, ওইটার ক্ষেত্রে বিভব শক্তি ছিল, সরি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে কত, না 1960 জুল। এখন দেখো এই যে 1960 জুল আর 980 জুল, এটার জন্য ছিল গতি শক্তি 980 জুল, তো টোটালটা যদি যোগ করি তাহলে সি বিন্দুর জন্য মোট শক্তি কত আসতেছে, যোগ করে দাও, তাহলে কত আসতেছে 980 প্লাস 1960, টোটালটা কত আসতেছে 2940। এখন দেখো এই যে ভূমি বি বিন্দুতে, তুমি পরে আসছো মেবি, দেখো এখন আমরা আসবো ডি বিন্দুতে। দেখো ডি বিন্দুতে যখন আসলাম, এই বিন্দুতে বস্তুটার কোনো উচ্চতা নাই, এই বিন্দুতে বস্তুটার কোনো উচ্চতা নেই, বস্তুটার যখন কোনো উচ্চতা নেই তাহলে কি বস্তুটার কোনো মানে বিভব শক্তি থাকবে? বিভব শক্তি নির্ণয়ের সূত্র কি ছিল ডি বিন্দুর, mgh। তো এইচ যেহেতু শূন্য, এম এর মান 10, 9.8 গুণন 0, তো ইকুয়াল টু কত আসবে 0। তো এই বিন্দুর জন্য আমাদের কি নাই, কোনো বিভব শক্তি নাই, তো আমাদের এই বিন্দুর জন্য জাস্ট বেগটা বের করতে হবে। এখন ডি বিন্দুর জন্য বেগ বি স্কয়ার ইকুয়াল টু, দেখো বি স্কয়ার ইকুয়াল টু কি আসতেছে আমাদের, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার, 0 দিয়ে দিলাম, ডাইরেক্ট একবার 0 দিয়ে দিলাম, 2 গুণন 9.8 গুণন এইচ এর মান কত, এখন এইচ এর মান হলো টোটালটা, এইচ এর মান কত, এইচ এর মান কত আমাদের, এইচ এর মান কত এখানে, দেখো তো এইচ এর মান কত আমাদের এখন এখানে, টোটালটা কত 30, এইচ এর মান কত টোটালটা 30, তো এটুকু গুণ করো কত আসে দেখো। এই বেগ 0 আসবে কি জন্য, এটার মধ্যে বেগ 0 হবে না, এখানে বেগ সর্বোচ্চ হবে, এইখানে বস্তুর ভূমিতে পতিত হওয়ার আগ মুহূর্তে বেগ সর্বোচ্চ হবে, ভূমিতে যখন পড়ে যাবে তখন বেগ 0, ঠিক আছে, কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে আমি ধরে নিব যে ভূমিতে পড়ার আগ মুহূর্তে মানে একদম কয়েক সেকেন্ড আগে যে বেগটা, ওইটা ধরে নিব। টি নাই, এখানে টির কোনো মানে টির কোনো মান দেওয়া নাই, যদি টি দেওয়া থাকতো তখন আমি এই সূত্র অ্যাপ্লাই করতাম, টি দেওয়া থাকলে বেগ নির্ণয়ের জন্য এই সূত্র অ্যাপ্লাই করতাম, বা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটাও ইউজ করা হতে পারে অনেক সময়, যখন দূরত্ব না দেওয়া থাকবে, মানে কতটুকু দূরত্বে নামছে এটা দেওয়া নাই, বলছে এর থেকে বিতে আসতে 10 সেকেন্ড টাইম লাগছে, বলছে এর থেকে বিতে আসতে 10 সেকেন্ড টাইম লাগছে, তখন আগে আমি এস নির্ণয় করব, তারপরে এই সূত্র দ্বারা বি নির্ণয় করব। হ্যাঁ, এ বি সি শক্তির সংরক্ষণীয়তার সূত্র মেনে চলে। দেখো তাহলে 9.8 গুণন 30 গুণন 2, 588, হাফ এম বি স্কোয়ার, এম এর মান কত 10, গুণ করে দাও, দেখো কত আসে, অন্য কোন সূত্র দিয়ে বের করতে পারো একটু বলো তো ভাই, আমাকে বলো, সমস্যা নাই, তোমরা যে কোনো কিছু কোশ্চেন করতে পারো, কোন সূত্র তুমি অ্যাপ্লাই করবা বলো এখানে। দেখো এই যে শক্তি যে আমাদের অভিন্ন, শক্তি যে কোনো সৃষ্টি বা ধ্বংস নাই, তার প্রমাণ হইলো এই যে আমাদের একটা বস্তু এখান থেকে ছেড়ে দিছিলাম, বস্তুটা কিভাবে ভূমিতে এসে পড়লো, তার মাধ্যমে আমি দেখতে পারলাম। তুমি ক্লাসে পরে আসছো, এই রোকসানা তুমি ক্লাসে পরে আসছো দেখা বুঝতে পারো নাই, প্লিজ তোমরা সবাই 7টার সময় ক্লাসে চলে আসবা, ক্লাস টাইম 7টা, সবাই 7টায় ক্লাসে চলে আসবা।
আরো টপিক আছে, সেগুলো বুঝাবো, ইনশাল্লাহ বুঝতে পারবা। এগুলো ম্যাথ আমি আবার করাবো, সমস্যা নাই। এদিকে দেখো, তো একটা বস্তু এই বিন্দুতে থাকতে যে পরিমাণ শক্তি ছিল, এই যে কই ছিল, এই যে 2960, বস্তুটা বিভিন্ন পরিমাণ শক্তি হলো 2960। তাহলে শক্তি কি কোনো ধ্বংস হইতেছে আমাদের এখানে? কোনো শক্তি কি কোনো ধ্বংস হয়েছে? শক্তি কোনো ধ্বংস হয়েছে? ধ্বংস হয় নাই। তেমনি আমি যে কথাটা বারবার বলতেছি, যে আমি এখানে বাতি জ্বালাইতেছি, বিদ্যুৎ শক্তি ব্যবহার করছি আমি বাতি জ্বালানোর জন্য, কিন্তু এই বিদ্যুৎ শক্তিটা বাতি জ্বালানোর পাশাপাশি আমাকে কিছু তাপ দিতেছে। আমাদের এখানে, আমার এখানে যে 3টা লাইট বা 4টা লাইট, এই 4টা লাইট কিন্তু আমাকে আলো তাপ দিতেছে, আলো দেওয়ার পাশাপাশি আমাকে তাপ দিতেছে, যার জন্য আমার কিন্তু এখানে বসে মানে দাঁড়ায় কথা বলতে একটু কষ্ট হইতেছে। আমি যখন ঠান্ডা মধ্যে কথা বলবো তখন কিন্তু আমার কষ্ট খুব বেশি হবে না। দেখবা যারা এসি ইউজ করো, যারা এসি ইউজ করে বাসাতে, তারা কিন্তু শুধু যে ওই মানে ঠান্ডা আবহাওয়া পায় তা না, কিন্তু দেখবে এসি কিছু পরিমাণ ওই গরম বাতাস রুমের থেকে নিয়ে বাইরে বের করে দিতেছে। তো ওই বাহিরে যে বের করতেছে এটার জন্য কিন্তু একটা শক্তি ব্যয় হইতেছে। তো এসি শুধু ঠান্ডা করতেছে এর জন্য শক্তি ব্যয় করতেছে না, ওই গরম বাতাস যে বের করে দিতেছে বাহিরে এটার জন্য শক্তি ব্যয় করতেছে। এই ফ্যান চলতেছে, দেখো শব্দ হইতেছে, তো ফ্যান আমাকে বাতাস দিতেছে, ঘুরতেছে, মানে ঘূর্ণন শক্তিতে রূপান্তরিত হয়েছে, যার কারণে আমি বাতাস পাইতেছি। পাশাপাশি এই ফ্যান আমাকে কিছু শব্দ দিতেছে, যার কারণে এটা আমরা শব্দ শক্তিতে রূপান্তরিত হইতেছে। ঠিক আছে, দেখবা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা উচ্চতা দিয়ে। আমি যখন বোর্ড প্রশ্ন পড়াবো তখন তোমাদের বোর্ড কোশ্চেনগুলো সলভ করে দিব, সমস্যা নাই। আমি জাস্ট তোমাদের এখন বুঝাইলাম যে বস্তু সৃষ্টি বা ধ্বংস নেই, বস্তু সব জায়গায় সমান থাকবে, এটা হলো শক্তির নিত্যতা সূত্র। তাহলে শক্তির নিত্যতা সূত্র কি? যে শক্তি অবিনশ্বর, এটার কোনো সৃষ্টি বা ধ্বংস নেই। সকল বিন্দুতে বস্তু মানে পৃথিবীতে সৃষ্টির সময় বস্তুতে যে পরিমাণ শক্তি ছিল, পৃথিবীর ধ্বংসের সময় বস্তুতে সেই পরিমাণ শক্তি থাকবে, কিন্তু হতে পারে শক্তিটা একটু অন্যভাবে রূপান্তর হয়ে যাইতে পারে, শক্তিটা মানে বস্তুটা কি অন্যভাবে রূপান্তরিত হয়ে যাইতে পারে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। আমি তোমাদের সিকিউ পরে করাবো, তোমরা প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকো, তাই হবে। এটা বুঝতে পারছো সবাই? এটা বুঝতে পারছো আমি যতটুকু ক্লাস করছি প্রথম থেকে যারা ছিলাম, এবার মানে লাস্টে আসছো দুই মানে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট হয়েছে এরকম না, যারা প্রথম থেকে ছিলাম তারা কি এটা বুঝতে পারছো যে শক্তি এই বিন্দুতে কিভাবে বের করছি, এই বিন্দুতে কিভাবে বের করছি, এই বিন্দুতে কিভাবে বের করছি, এই বিন্দুতে কিভাবে বের করছি? যা প্রয়োজন সবই বুঝাবো, হ্যাঁ, পরম পরম আপেক্ষিক সবকিছুই বুঝাবো। এখন এই টপিকটা আগে শেষ করো ভাই, একটা একটা করে শেষ করো, একটা একটা করে শেষ করো। একে এত হয় নাই তোমাদের? যদি না হয়ে থাকে তোমরা বলো, যদি কোনো কোনো সমস্যা হয়ে থাকে বলো। 588 গুণন, হ্যাঁ 2940 তো হয়েছে। তোমরা যারা প্রথম থেকে ছিলাও, স্যার শক্তি কত হয় নাকি বেড়া তাপ্ত হয়? তোমার তোমার কথা মানে প্রশ্নটা বুঝতে পারতেছি না। সৌরভ তুমি কি বলছো মানে এটা আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, সংরক্ষণশীল নীতি মেনে চলে। এখন আমরা পড়বো শক্তির ক্ষমতা। এটা দেও আমাদের অনেক কিছু ম্যাথ আসে যারা প্রথম দিকে ছিলাম। এখন দেখো আমি সিকিউ পড়াবো, সিকিউ যখন পড়াবো তখন এগুলো আরো ভালো করে ক্লিয়ার হবে। এদিকে দেখো, তখন আমি এই যে এখানে যে টি এর সূত্র লিখছিলাম না, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তখন এটার ভিতরে দূরত্ব দেওয়া থাকবে না, সময় দেওয়া থাকবে। এটা দ্বারা আমি দূরত্ব বের করব, দূরত্ব বের করার পরে আমি বেগ বের করব, ওটাও দেখাবো, সমস্যা নেই। ভিন্ন ভিন্ন বিয়ের জন্য দেখাবো, চিন্তা করো না। জাস্ট যে টপিকটা বুঝাই ওই টপিকটা একটু ভালো করে মনোযোগ দাও। হ্যাঁ, তুমি প্রশ্ন করতে থাকো, সমস্যা নাই, তোমাদের প্রশ্ন শোনার জন্য আমি রেডি আছি সব সময়। এখন দেখো আমাদের বইয়ের ভিতরে পরবর্তী টপিক হলো, আমাদের আরো কিছু শক্তি আছে, যে এখানে ওই নবায়নযোগ্য শক্তি, অনবায়নযোগ্য শক্তি কি, নবায়নযোগ্য শক্তি কি, এগুলা এগুলা তুমি সংজ্ঞাটা মুখস্থ করে নিবা। অনবায়নযোগ্য শক্তি কোনগুলো এটা সংজ্ঞা মুখস্থ করে নিবা। আর এখানে কয়েকটা নাম দেওয়া আছে, কোনটা নবায়নযোগ্য কোনটা নবায়নযোগ্য। তো এখান থেকে তুমি দেখে নিবা যে কোনটা নবায়ন কোনটা অনবায়নযোগ্য। তুমি এখান থেকে যখন সূত্রগুলা দেখে মানে নামগুলা দেখে নিবা, এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, জাস্ট এটুকুই। আর ক নাম্বারে আসতে পারে নবায়নযোগ্য বা অনবায়নযোগ্য শক্তি কাকে বলে, এটা বলতে পারে। এখন আসো ক্ষমতা। ক্ষমতা হলো এই যে আমি তোমাদের পড়াইতেছি, এই যে আমি পড়াইতেছি তোমাদের, কত ঘন্টা হইলো মানে 30 মিনিট 40 মিনিট হয়েছে। তো আমার প্রতি মিনিটে যে পরিমাণ কাজ করছি আমি,
মানে কাজ করার হার বা শক্তি রূপান্তরের হার, ধরো আমার প্রতি মিনিটে যে পরিমাণ শক্তি ক্ষয় হইতেছে, তো আমার প্রতি মিনিটে যে পরিমাণ শক্তি ক্ষয় হইতেছে এটাকে বলবো আমি ক্ষমতা, মানে প্রতি সেকেন্ডে একরকম ভাবে হিসাব করা হয়। কোন বস্তুর ক্ষেত্রে ক্ষমতা আমি সেকেন্ডে হিসাব করব, কোন বস্তুর ক্ষেত্রে ক্ষমতা আমি মিনিটে হিসাব করব, কোন বস্তুর ক্ষেত্রে আমি ক্ষমতা ঘন্টায় হিসাব করব, কোন বস্তুর ক্ষেত্রে দিনে হিসাব করব। এখন দেখো যদি একটা বস্তু 30 দিন কাজ করছে, এখন 30 দিন কাজ করছে, যে পরিমাণ কাজ করছে আমি যদি বলি তার প্রতিদিন ক্ষমতা কত ছিল, প্রতিদিন কাজ করার ক্ষমতা কত ছিল, তাহলে 30 দিন সে যে পরিমাণ কাজ করছে তাকে যদি আমি সময় দ্বারা ভাগ করে দিই তাহলে আমি ক্ষমতা পেয়ে যাব। তাহলে ক্ষমতা কি? কাজ বা শক্তি রূপান্তরের হার। দেখো শক্তি তো শক্তি বাধাপ্রাপ্ত হয় তখন কি শক্তির হ্রাস পায় না? হ্যাঁ, শক্তি যখন বাধাপ্রাপ্ত হবে, তুমি দেখো শক্তি যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় বাধাপ্রাপ্ত করতেছি, তখন এই যে জাস্ট আমি তোমাদের একটা সিম্পল একটা উদাহরণ দেই, যে ধরো পানি প্রবাহিত হইতেছে এক জায়গা দিয়ে, একটা জায়গা দিয়ে পানি প্রবাহিত হইতেছে, তুমি যদি ওইটাকে বাধা সৃষ্টি করো, ও দেখবো অন্যদিকে মানে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। যদি অন্যদিকে না যাইতে পারে, দেখবো ওই জায়গায় মানে অধিক পরিমাণ চাপ সৃষ্টি করতেছে, অধিক পরিমাণ চাপ সৃষ্টি করতেছে, অধিক পরিমাণ চাপ সৃষ্টি করবে। তাহলে দেখো বাধাপ্রাপ্ত হলেও, এখানে তুমি যে বলছো বাধাপ্রাপ্ত হলে শক্তি হ্রাস পায় না, শক্তি হ্রাস পাবে না, সে অন্য একটা কিছুতে রূপান্তরিত হয়ে যাবে, জাস্ট আমি তোমাদের পানির উদাহরণটা দিলাম, ধরো একটা নাল দিয়ে এরকম ভাবে পানি প্রবাহিত হচ্ছে, এখান দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এইদিকে, তো তুমি এখানে একটা বাঁধ সৃষ্টি করে দিলাও, তুমি এই জায়গায় কি করলাম, একটা বাঁধ সৃষ্টি করে দিলাও, ধরো পানি একদম থেমে গেছে, তখন পানি থেমে যাওয়ার কারণে কি করবে, যেহেতু এটা পানির একটা স্রোত ছিল, অবশ্যই পানিটা এদিক দিয়ে আসতেছিল, তখন কি করবে, সে উপরের দিকে ওঠার চেষ্টা করবে, পানিটা দেখবে উপরের দিকে উঠতেছে। আর এটা তুমি যদি আরেকটা তোমাকে আরেকটা উদাহরণ দিতে চাই, ধরো আমাদের এখানে, আমার কাছে এখানে একটা মানে চার্জ দেওয়ার একটা কেবল আছে, ধরো এইরকম ছিল, এইদিকে যাইতেছিল, আমি ধরো এখানে বাধা সৃষ্টি করলাম, তখন দেখবে এটা বেগে উপরের দিকে উঠতেছে, তখন যখন বেগে উপরের দিকে উঠতেছে, তখন দেখো এখানে বিভব শক্তি সৃষ্টি হইতেছে। যে প্রশ্নটা আমি এখানে তোমাদের বললাম, যে শক্তির গতিশক্তি এবং বিভব শক্তির টোটালটা মিলে হলো শক্তির একটা বস্তুর একটা শক্তির জায়গা, মানে ওই বস্তুটার মোট শক্তি। তো এই বস্তুটা যখন আমাদের এইখান থেকে যখন এইদিকে আসতেছিল টোটালটা আসতেছিল, আমি এখানে বাধা সৃষ্টি করলাম, তখন কি হবে, এটা উপরের দিকে উঠে যাবে ধীরে ধীরে, কারণ আমি তো মানে ওটা তো শক্তি আসতেছে, মানে বল প্রয়োগ হইতে থেকে শক্তি আসতেছে, তো কাজ তো হইতেছেই, এটা উপরের দিকে যাইতেছে। বুঝতে পারছো? বুঝতে পারছো আমি তোমাকে যে কথাটা মানে যে টপিকটা একটু বোঝানোর চেষ্টা করলাম, যে বস্তুটা আসতেছিল, যদি বস্তুটা ওই বেগটা ধরে রাখতে চায় তাহলে সে কোনো না কোনো দিকে যাবে। তুমি দেখো এটার আরেকটা উদাহরণ ধরতে পারো, তুমি যখন একটা লাইট নষ্ট মানে একটা লাইটের ভেতরে বিদ্যুৎ শক্তিকে আয়না রূপান্তর করার চেষ্টা করতেছো, ধরো লাইটটা ফেটে গেছে, এখানে কি তুমি শুধু তাপ পাইছো? না, কোনো তাপ পাও নাই। কোনো আলো পাইছো? আলো পাও নাই। কিন্তু ওই শক্তিটা কিন্তু রূপান্তরিত হয়েছে, যতটুকু শক্তি এখানে দিছিলাম, শব্দ শক্তিতে আসছে বা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়েছে। বুঝতে পারছো বিষয়টা? তুমি যে পরিমাণ, এটা তো চাপ তো হইতেছে, কিন্তু শক্তির কারণে তো হইতেছে আমাদের। আমি তোমাদের যে টপিকটা যে মানে শক্তিকে আমি বাধা সৃষ্টি করতেছি, যখন বাধা সৃষ্টি করলাম তখন তো এইভাবে আসতেছে। এদিকে দেখো, তারপরে যে শক্তির যে সৃষ্টি বা ধ্বংস নেই, এটার মূল কাহিনী তো এটাই। শক্তির যে সৃষ্টি বা ধ্বংস নেই, এটার মূল কাহিনী তো এটাই। যেটা তো শুধু আমি একটা জিনিস দিয়ে বুঝাইলাম না যে চাপের কারণে এটা হইতেছে, এটা তো আরো কাহিনী দিলাম, যে আমি একটা ফ্যান ঘোরানোর জন্য মানে একটা বাতির জন্য আমি একটা দিলাম, যদি বাতিটা জ্বলে তাহলে ওই যে পরিমাণ শক্তি দিয়েছিলাম শক্তিটা এখানে আসলো, না হলে তো শক্তি যে পরিমাণ দিচ্ছি ওই শক্তিতে রূপান্তরিত হয়ে থাকবে। শক্তি তার রূপান্তরিত হইতেছে না, তুমি যে জায়গায় দিচ্ছ ওইখানেই তো রয়ে গেছে শক্তিটা। কিন্তু শক্তিটা যখন আমাদের কোনো দিকে রূপান্তরিত হইতেছে, ধরো ওই বাতিটা ফেটে গেল, তখন শক্তি ওইখানে একটা শব্দ শক্তি সৃষ্টি হবে। সেদিকে দেখো, তুমি অন্যদিকে নিতেছো টপিকটাকে, অন্যদিকে না নিয়ে জাস্ট সিম্পল ভাবে চিন্তা করো যে শক্তি রূপান্তরে মানে শক্তির যে আমাদের যে বল প্রয়োগ করলে যে পরিমাণ কাজ হয়, ওই কাজটাই মূলত শক্তি, যে পরিমাণ কাজ হয় ওইটাই মূলত শক্তি। এখন শক্তিটা দুই ভাবে স্থিরভাবে থাকতে হয়, একটা বস্তু স্থির অবস্থায় থাকতে পারে, এই যে আমরা যে মানে বিভব শক্তি বললাম, বিভব শক্তি মূলত
স্থির শক্তি বলা হয়, এটাকে মূলত স্থির শক্তি বলতে পারো তুমি। স্থিতিশীল শক্তি বলে না অনেক সময়, স্থিতিশীল শক্তি। দেখো প্রশ্নের মধ্যে আসবে স্থিতিশীল শক্তি। স্থিতিশীল শক্তি দেখবা, স্থিতিশীল শক্তি কি? এটা আমরা যে বিভব শক্তিটা বললাম এটা মূলত স্থিতিশীল শক্তি। তার মানে বস্তুটা গতি হইতাছে না, কোনো দিকে গতি মানে গতি বাড়তেছে না, কিন্তু এখানে শক্তি সৃষ্টি হইতেছে। এদিকে দেখো, এখন আসে আমাদের ক্ষমতা। কাজ করার হারকে, কাজ করার, এদিকে দেখো, এদিকে দেখো, তাও আমরা এখন কি করতে পারতেছি যে ক্ষমতা পড়তেছি। ক্ষমতা, ক্ষমতা কি? ক্ষমতা কি আমাদের এখানে যে প্রত্যেকটা বস্তু কাজ করার একটা হার থাকে, মানে আমি প্রতিদিন কি পরিমাণ কাজ করতে পারতেছি, প্রতি সেকেন্ডে কি পরিমাণ কাজ করতে পারতেছি, প্রতি ঘন্টায় কি পরিমাণ কাজ করতে পারতেছি, এটা আমাদের হলো ক্ষমতা। তার মানে একটা বস্তুর গায়ে দেখবা লেখা আছে, দেখা একটা বস্তুর গায়ে মানে একটা বস্তুর গায়ে লেখা আছে ধরো 60 ওয়াট। একটা বস্তুর গায়ে লেখা আছে ধরো, আমরা যখন বাতি কিনে আনি লেখা থাকে, লাল বাল্ব যেটা কিনি 60 ওয়াট লেখা আছে। সাদা মানে সাদা বাতি যেগুলো কিনি এনার্জি বাল্ব দেখো 5 ওয়াট লেখা আছে, 25 ওয়াট লেখা আছে, 15 ওয়াট লেখা আছে। তার মানে কি বস্তুটা 60 মানে প্রতি সেকেন্ডে 60 জুল কাজ করতে পারবে। দেখো একটা বস্তুর মানে যখন লেখা আছে 60 ওয়াট, একটা বস্তুর মধ্যে যখন লেখা আছে 60 ওয়াট, তখন বস্তুটা প্রতি সেকেন্ডে 60 জুল কাজ করতে পারবে। যখন একটা বস্তুর মধ্যে লেখা আছে 5 ওয়াট, 5 ওয়াট, 60 ওয়াট, এই বস্তুটা প্রতি সেকেন্ডে মানে এক সেকেন্ডে সে 60 জুল কাজ করতে পারবে। একটা বস্তুর মধ্যে যখন লেখা আছে 5 ওয়াট, তখন সে প্রতি সেকেন্ডে সে 5 জুল কাজ করতে পারবে। একটা বস্তুর মধ্যে যখন লেখা আছে 25 ওয়াট, তখন সে প্রতি সেকেন্ডে 25 জুল কাজ করতে পারবে। 25 জুল। দেখো তো একটা বস্তু কি করতে পারলো 25 সেকেন্ডে 60 জুল, মানে যে বাতির গায়ে আমরা লেখা দেখি 60 ওয়াট, তো সে 60 জুল কাজ করতে পারবে। যে বাতির গায়ে লেখা দেখি 5 ওয়াট, সে 5 জুল কাজ করতে পারবে, মানে প্রতি সেকেন্ডে। এটা যে বাতির গায়ে দেখি 25 ওয়াট, তো 25 সেকেন্ডে সে মানে 25 ওয়াট 25 জুল কাজ করতে পারে। 25 জুল কাজ করতে পারে। 25 জুল কাজ করতে পারে বলতে আমরা যে কাজের জন্য যেটাকে ইউজ করি, বাতি উৎপাদনের মানে আলো, তার নাম অনুসারে এটার নাম হচ্ছে জুল। কাজ করার মানে কাজের হারকে মানে কাজের একককে জুল বলে, কাজের একককে জুল বলে। দেখো দেখো কাজের একক জুল। এখন তারপরে আসো কর্মদক্ষতা। কর্মদক্ষতা বলতে এই দেখো আমরা বললাম যে একটা বস্তু, এই ধরো আমরা বললাম যে একটা বস্তু 10% কাজ করতে পারে, একটা বস্তু 10% কাজ করতে পারে। তার মানে আমরা একটা বস্তুর মধ্যে যদি 100, দেখো কি কাজের একক, হ্যাঁ প্রশ্ন তোমরা দিয়ে দিতেছো, জুল কাকে বলে, কাজের একক। তাই দেখো, তো আমাদের বললো একটা বস্তুর মধ্যে লেখা আছে 10% কাজ করতে পারে। তার মানে আমরা বুঝো বস্তুটাকে যদি 100% শক্তি দেই, মানে 100% যদি শক্তি প্রদত্ত শক্তি স্থাপন করি, সে 100% শক্তি থেকে 10% কাজ করবে। একটা বস্তুর গায়ে লেখা যদি থাকে যে 10 জুল মানে 10%, তার মানে বস্তুটা 10% কাজ করতে পারে। তার মানে তার ভিতরে 100 ওয়াট বা 100% শক্তি দিলে সে 10% কাজ করবে। একটা বস্তুর গায়ে লেখা দেখবে 80%, 80% কাজ করতে পারে। যদি বলে যে কোনো বস্তু 80% কাজ করতে পারে, তখন কি বস্তুটাতে 100 জুল শক্তি স্থাপন করলে সে 80 জুল কাজ করতে পারে। বস্তুটা 25% কাজ করতে পারে। তার মানে কি বস্তুটার মধ্যে যদি আমি 100 জুল শক্তি দেই, সে 25 জুল শক্তি কাজে রূপান্তরিত করবে। 25 জুল শক্তি কি করবে, সে কাজে রূপান্তরিত করবে। কাজ করার হারকে তো কর্মদক্ষতা বলে না ভাই। তুমি এদিকে দেখো, তুমি কাজ করার হারের মধ্যে গেতেছো কি জন্য?
এটা হলো মূলত হ্যাঁ কাজ করার হারকে মানে শক্তি রূপান্তর বা কাজ করার হার, ওটা হলো আমাদের ক্ষমতা। ওটা হলো ক্ষমতা। এটি ক্ষমতা। দেখো ক্ষমতা কি আমাদের যে প্রতি সেকেন্ডে বস্তুটা মানে প্রতি সেকেন্ডে বস্তু যে পরিমাণ পরিমাণ শক্তি অপচয় হবে এখানে। ধরো আমরা যে ওই ওই যে আমরা মানে যেটাকে বলি ওই ডিজেলে বা যেভাবে আমরা যে মেশিন চালাই, মেশিন ইউজ করি তেলে, ওইটার একটা মেশিনের কর্মদক্ষতা হলো 30%। এটা হলো ইন্টারভিউর মধ্যে যে পাবা একটা বস্তুর সর্বোচ্চ 30%, মানে যে পরিমাণ শক্তি প্রদান করা হয় তার 30% সে কাজে রূপান্তরিত করতে পারে। লব্য কার্যকর শক্তি ও প্রদত্ত শক্তির অনুপাত। হ্যাঁ, তোমরা এগুলো হলো বাংলা সংজ্ঞা, তোমরা এখানে এসে সংজ্ঞা প্রকাশ করতেছো। আমি যখন যে টপিক নিয়ে কথা বলতেছি তুমি ওই টপিকের বাইরে চলে যাইতেছো। আমি যখন বললাম যে এখানে যখন আসলাম ক্ষমতা, তখন তুমি এখন ক্ষমতার মধ্যে কোনো কোশ্চেন করো, তুমি এখন এইখানে এসে ক্ষমতার কোশ্চেনটা তুমি এখানে করতেছো। এদিকে দেখো, তো তার মানে আমরা একটা বস্তুর গায়ে যে পরিমাণ শক্তি দিব, আমরা একটা বস্তুর মধ্যে যে পরিমাণ এদিকে দেখো, তো তো দেখো আমি যদি লিখি যে আমাদের মানে যে পরিমাণ শক্তি আমরা পাবো, তার মানে পি আউটপুট মানে ক্ষমতা, ক্ষমতা আউটপুট, কত পরিমাণ ক্ষমতা আমি আউটপুট পাইতেছি, ধরো আউটপুট বাই ইনপুট, ক্ষমতার ইনপুট গুণন 100%। তো এটা তুমি বাংলা লিখতে পারো লব্য কার্যকর শক্তি মানে যে পরিমাণ শক্তি তুমি পাইতেছো বা প্রদত্ত কাজ যে পরিমাণ কাজ হইতেছে, আর তুমি মোট কাজ যে পরিমাণ ইনপুট হবে, এটা ইনপুট। তার মানে আমি যে পরিমাণ ক্ষমতা এখানে দিতেছি আর এখানে যে পরিমাণ ক্ষমতা পেইতেছি, দেখো এই তোমরা একটু কমেন্ট একটু অফ রাখো, তোমরা কমেন্ট একটু অফ রাখো প্লিজ। যে পরিমাণ শক্তি আমি এখানে দিতেছি মানে যে পরিমাণ কাজ পাইতেছি আর যে পরিমাণ শক্তি দিতেছি, ব্যয়কৃত শক্তি ভাগ হলো আমাদের মোট শক্তি, ভাগ কি আমাদের মোট শক্তি। দেখো এখানে কি আমাদের প্রদত্ত শক্তি মাইনাস ব্যয়কৃত শক্তি, শক্তি ভাগ হলো মোট শক্তি। এটা কি আমাদের এটা কর্মদক্ষতাকে কি দ্বারা প্রকাশ করে, এটা দ্বারা প্রকাশ করে। এটা ইকুয়াল টু মোট শক্তি প্রদত্ত শক্তি মাইনাস ব্যয়কৃত শক্তি, মানে যে পরিমাণ শক্তি আমাদের অপচয় হয়েছে সেই শক্তি বাই মোট শক্তি। এটা হলো আমাদের কি কর্মদক্ষতা নির্ণয়ের সূত্র, গুণন 100%, গুণন 100%। অথবা আমরা এটাকে বলতে পারি, এইটাকে আমরা বলতে পারি লব্য কার্যকর শক্তি। দেখো এই যে পরিমাণ শক্তি কাজে রূপান্তরিত হয়েছে, লব্য কার্যকর শক্তি বাই মোট শক্তি ইকুয়াল টু গুণন 100, গুণন 100। হ্যাঁ, এই অধ্যায় থেকে একটা সিকিউ আসবে, এটা শিওর থাকতে পারো। এই অধ্যায় থেকে একটা সিকিউ আসবে, এটা মোটামুটি শিওর, এটা মোটামুটি শিওর। এই দুটো হলো কর্মদক্ষতার সূত্র। যখন তুমি দেখবা প্রদত্ত শক্তি এবং ব্যয়কৃত শক্তি দেওয়া আছে, তোমাকে বলছে এর কর্মদক্ষতা কত, মানে বলছে তোমাকে যে আমি একটা ইঞ্জিনের ভেতরে এত পরিমাণ শক্তি দিলাম, মানে শক্তিটা ব্যয় হলে এত পরিমাণ, তখন তোমাকে যদি বলে লব্য মানে কর্মদক্ষতা কত, তখন তুমি এটা বের করবা।
আর তোমাকে যদি বলে দেয় যে একটা বস্তু, একটা শক্তির মানে একটা বস্তুর ভেতরে মোট শক্তি আমি স্থাপন করছি এত পরিমাণ, কাজে রূপান্তরিত হয়েছে এত পরিমাণ, তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা। লব্য কার্যকর শক্তি মানে যে পরিমাণ শক্তি কাজে রূপান্তরিত হয়ে গেছে, যে পরিমাণ শক্তি কাজে রূপান্তরিত হয়েছে, ধরো আমি বললাম যে একটা বস্তুর ক্ষেত্রে আমি একটা বস্তুর মোট আমি 100 জুল শক্তি দিলাম। ধরো আমি বললাম সে না 100 জুল না বলে 80 জুল শক্তি একটা বস্তুর উপরে প্রয়োগ করছি, তো সে কাজে রূপান্তরিত করছে ধরো 20 জুল। কাজে রূপান্তরিত করছে কত জুল? 20 জুল। ধরো আমি 80 পরিমাণ বিদ্যুৎ শক্তি দিছি আমার আলোক শক্তির উৎপাদনের জন্য। 80 জুল দেওয়ার কারণে, বিদ্যুৎ শক্তি দেওয়ার কারণে সে আমাকে 20 জুল তাপ শক্তি, আলোক শক্তি দিতেছে। তো আরো 60 জুল সে কি করে ফেলছে? ব্যয় করে ফেলছে। তখন আমি কি করব? এই দেখ কার্যকর শক্তি, কার্যকর শক্তির জায়গায় আমি এখানে বসাবো 20, মোট শক্তির জায়গায় বসাবো 80 গুণন 100। বুঝতে পারলাম? বুঝতে পারলাম বিষয়টা? যে এটাই বুঝাইতেছি যে একটা বস্তুর ভিতরে আমি 80 জুল শক্তি দিলাম। ধরো আমি এই যে বাতি উৎপাদন মানে তাপ আলো উৎপাদনের জন্য আমি 80 জুল বিদ্যুৎ শক্তি দিছি, আমাকে সে কি করছে? 20 জুল আলো দিতেছে, 20 জুল আলো দিতেছে, আলো দিতেছে, কিন্তু আমি দিছি তো 80 জুল। তাহলে আমার কাজে রূপান্তরিত হয়েছে কত? 20 জুল। তো 20 কার্যকর গুণন 100 ভাগ হলো মোট শক্তি। মোট কত দিছিলাম? 80। মোট 80, শূন্য শূন্য কাটলাম, 1/4 কাটো, দেখো 25%। সে কি করতেছে? এই শক্তিটা কি 25% কাজে রূপান্তরিত হইতেছে। 25% কাজে রূপান্তরিত হইতেছে। এটা কি 25% কাজে রূপান্তরিত হইতেছে। আশি জুল বিদ্যুতিক শক্তি দিছি, 50 জুল নষ্ট হয়ে গেছে। 50 জুল কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। তো আমাদের বললো তাহলে মানে এটার কর্মদক্ষতা কত? তখন আমি কি করব? লব্য কার্যকর শক্তি 80 মাইনাস এই যে ব্যয়কৃত শক্তি কত নষ্ট হয়ে গেছে? 50 জুল নষ্ট হয়ে গেছে। তাহলে মোট শক্তি দিছিলাম কত? 80 গুণন 100। তো তারপরে কি আসতেছে দেখো, এখানে আসতেছে কত? 30। তার মানে 30 জুল কাজে রূপান্তরিত হয়েছে, ভাগ 80 গুণন 100। তো এটার সাথে এটা কাটলাম, তো এটার সাথে এভাবে গুণ করবা, 300 ভাগ 8 করবা, দেখবা যে অ্যান্সার চলে আসছে। এদিকে দেখো, কাজ স্কেলার রাশি, কাজ স্কেলার রাশি, কাজ স্কেলার রাশি। এখানে কাজ স্কেলার রাশি কি জন্য? মানে এইদিকে দেখো, কাজ ইকুয়াল টু কই থেকে কই যাইতেছি আজকে? এফ এস, এফ এস। এখানে দুইটা ভেক্টর রাশি হলেও এখানে এগুলো আমাদের ভেক্টর রাশি হলেও এটা আমাদের স্কেলার রাশি, এটা আমাদের স্কেলার রাশি। দেখো এই যে আমি কর্মদক্ষতা পড়াইলাম, এটুকু হয়েছে তোমাদের কর্মদক্ষতাটুকু হয়েছে যে প্রদত্ত শক্তি বাই ব্যয়কৃত শক্তি, প্রদত্ত শক্তি মাইনাস ব্যয়কৃত শক্তি বাই মোট শক্তি। যদি আমাদের মানে বলা থাকে
100 জুল শক্তি দিছি, 100 জুলই কাজে রূপান্তরিত করছে। 100 জুল শক্তি দিছি আমি, 100 কি করছে, কাজে রূপান্তরিত করছে। তার মানে কি 1 হবো। কিন্তু আমি 100 জুল শক্তি দিছি, 100 জুল শক্তি দিছি, এই যে লব্য কার্যকর শক্তি ধরো 103 পাইছি, মোট শক্তি 100 দিছি, এটা কি সম্ভব? আমি মোট শক্তি যা দিছি তার থেকে বেশি কি লব্য কার্যকর শক্তি পাবো? ম্যাথ এমসিকিউ ক্লাস আগামীকাল, ম্যাথ এমসিকিউ ক্লাস আগামীকাল। দেখো, লব্য কার্যকর শক্তি কখনো 1-এর বেশি হয় না। 1% না, কিন্তু এটা আবার 1-এর বেশি হয় না। মানে যা দিতেছি তাই আমাকে দিবে, তার বেশি হবে না কখনো। সর্বোচ্চ তাই দিতে পারবে, কিন্তু তাও দেয় না। একমাত্র ওই কার্নো ইঞ্জিল আছে, কার্নো ইঞ্জিলে দেয়, কিন্তু কার্নো ইঞ্জিল তো আর এখানে আসে নাই। বুঝতে পারলাম এটা? এটার অ্যান্সার বের করছে, ওই দিয়ে বের করছে এটার অ্যান্সার। আমি একটু বের করে দিতেছি তোমাদের, যেহেতু এটা বললাম। তো এটা আমার বের করে দেওয়ার তো কোনো মানেই হয় না। তোমরাই করো। 3/8 গুণন 100 করো। 3/8 গুণন 100 আসতেছে আমাদের 37.5। আসতেছে 37.5। এদিকে দেখো, আসতেছে কত, 37.5। তো আজকের মতো এখানে ক্লাসটা শেষ করলাম আমরা। পরবর্তী ক্লাস আগামীকাল দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানাইয়া আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।